আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। ওকে ওকে সো কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুন্দর সুস্থ আছো। তো আমার সাউন্ড ঠিক আছে কিনা এবং কথা ক্লিয়ার আছে কিনা একটুখানি জানাও। আশা করি হোপফুলি সবকিছু ঠিক আছে। ওকে, আনিশা জামান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, তো আজকের ক্লাসে আমরা আমাদের রেইনকোট যে গল্পটা আছে এই গল্পটা শেষ করব। এর আগের ক্লাসে আমরা রেইনকোট গল্পের পর্ব 1 নিয়ে, অর্থাৎ আমাদের প্রথম পর্ব নিয়ে আমরা আলোচনা করেছি। তো যথারীতি আজকের ক্লাসেও আমরা আলোচনা করব আমাদের রেইনকোট গল্প পার্ট 2 নিয়ে, ঠিক আছে? ওকে, তো সবকিছু ওকে কিনা আমাকে জানাও, সাউন্ড ক্লিয়ার কিনা এবং সবকিছু ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ কিনা। ওকে, ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড। ভাইয়া অসুস্থ নাকি? কিছুটা অসুস্থ, পুরোপুরি সুস্থ হয়নি আর কি। ঠিক হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ, কাল পরশুর মধ্যেই দেখি। ওকে, ওকে আজকে শেষ হবে। হ্যাঁ হ্যাঁ, আজকে শেষ হবে ইনশাল্লাহ, আজকে শেষ হয়ে যাবে। একটু মেনশন দাও তোমাদের যারা বন্ধু বান্ধবী আছে তাদেরকে একটুখানি মেনশন দাও। ভাইয়া একটা কথা বলতে চাই। আতিকুর রহমান, বলো ভাইয়া, কি বলবো বলো, কি বলতে চাও বলো। সব কথা শুনতে রাজি, তোমাদের সব কথাই শুনতে রাজি। আচ্ছা ঠিক আছে, তো চলো তাহলে আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। আমরা আজকের ক্লাসে বেশ কিছু কোশ্চেন সলভ করব, প্রিভিয়াস ইয়ার্স এর কিছু কোশ্চেন সলভ করব, সেই সাথে কিছু মানে ঝামেলা হতে পারে এমনও কিছু কোশ্চেন আমরা আমাদের আজকের ক্লাসে ইনশাল্লাহ সলভ করব। ওকে, তাহলে সবকিছু আশা করি ঠিকঠাক আছে। আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের আজকের ক্লাসে। আমরা গত ক্লাসে বেশ খানিকটা আলোচনা করেছি। আমরা দেখেছি যে যখন সে নুরুল হুদা যখন বাসে উঠলো তখন সেই বাসে আমরা দেখলাম যে তাকে দেখে চোর বাটপার সবাই মোটামুটি নেমে যাচ্ছে। এতটুকু পর্যন্ত আমরা পড়েছিলাম সম্ভবত, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা যদি একটুখানি যদি দেখি যে গত ক্লাসে কোন পর্যন্ত পড়েছিলাম। সম্ভবত এইখান পর্যন্ত পড়েছিলাম, তাই না? এই যে এই স্লাইডটা পর্যন্ত গত ক্লাসে আমরা পড়েছিলাম। ভাইয়া বই অর্ডার করছে 18 তারিখে, এখনো পাচ্ছি না। যদি না পাও তাহলে বন্দি পাঠশালার হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করো, না পেলে ওখান থেকেই পাবা। আচ্ছা, তো আমরা এই জায়গা পর্যন্ত পড়েছিলাম যে নুরুল হুদা যখন বাস উঠলো তখন আসলে তাকে দেখে ছোর ছপ্পর যত ধরনের টাউট বাটপার আছে সবাই নেমে গেল। ভেরি গুড, এতটুকু পর্যন্ত আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা এখান থেকে আলোচনাটা শুরু করি। জুৎসই সিট বেছে নিয়ে ধপাস করে বসতেই ফোমে ফস করে আওয়াজ হয় এবং
এবং তাতে আর ফিরে তাকে মানে আর চোখে তাকায় বা বাঁকা হয়ে তাকায় সামনের সিটে বসা 3 জন যাত্রী। তো বুঝতে পারতেছো? এবার আমরা দেখি প্রথমে যখন বাসের সিটে যখন অনেকগুলো সিট ফাঁকা, তখন নুরুল হুদা আসলে কোন সিটে বসবে এটা নিয়ে সে কনফিউজ। যখন সে একটা সিটে বসে তখন তার দিকে 3 জন যাত্রী তার দিকে তাকায়। এদের সে ঠিক চোর অথবা পকেট মার বলে শনাক্ত করে ফেলে। অর্থাৎ সে এতক্ষণ বুঝতে পারছে যে এরা আসলে চোর বা পকেট মার, ঠিক আছে? ডাকাতও হতে পারে, কিংবা মিলিটারি কোনো বস্তিতে আগুন লাগিয়ে চলে এলে এরা ছোটে লুটপাট করতে। অর্থাৎ মিলিটারি যখন কোনো বস্তিতে আগুন লাগাই দেয় তখন নুরুল হুদা বলতেছে যে এরা হয়তো সেখানে ছোটে এবং লুটপাট করে, অর্থাৎ খুব ছিচকে চোর এমন হইতে পারে। কথা বোঝা গেছে? আচ্ছা, এইবার আসো ব্যাস সাউন্ড কম, মানে সাউন্ড তো ঠিকই আছে, এই সাউন্ড দিয়ে একটু আগে একটা ব্যাচ পড়াইলাম, এখন তোমরা যদি বলো কম তাহলে তার কিছু করার নাই। অথবা মিলিটারি কোথাও, তারপরে দেখি এটা সাউন্ড বাড়ানো যায় কিনা। অথবা মিলিটারি কোথাও লুটপাট করলে এরা গিয়ে উচ্ছিষ্ট কুড়ায়। উচ্ছিষ্ট কুড়ায় বলতে মিলিটারি যদি কোথাও কোনো জায়গা থেকে যদি লুটপাট করে যদি চলে আসে, তাহলে ওই যে অবশিষ্ট যে জিনিসগুলো থাকে এগুলো এরা কুড়িয়ে নিয়ে আসে। 3 জনই পরের স্টপেজে নামার জন্য অনেক আগেই ধরপড় উঠে দাঁড়ায় এবং বাস থামার সঙ্গে সঙ্গে নেমে পড়ে ঝটপট। অর্থাৎ এরা নুরুল হুদাকে দেখে তাড়াতাড়ি বাস থেকে নেমে যাবে এরকম করতেছে। 3টে ক্রিমিনাল, হ্যাঁ, একটা তার দিকে ফিরেও তাকায় না, অর্থাৎ একটাও তার দিকে তাকায় না। তার মানে তাকে বেশ ভয় পেয়েছে বলেই তার সঙ্গে চোখাচোখি এড়াতে এদের এত কসরত। অর্থাৎ নুরুল হুদাকে এরা খুব ভয় পেয়েছে, এই জন্য নুরুল হুদার দিকে এরা আসলে ভালো করে তাকাই নাই। আসাদগেট বাস স্টপেজে ঝিরঝির বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বেশ কয়েকজন মানুষ, ছাতা হাতে। কেউ নিজের ছাতার নিচে এবং ছাতা ছাড়া অনেকেই অন্যের ছাতার নিচে মাথা অন্তত খানিকটা পেতে দিয়ে বৃষ্টির ছাদ থেকে আত্মরক্ষা করতে শরীরগুলোকে আঁকাবাঁকা করছিল। অর্থাৎ আসাদগেট বাস স্টপেজে যে বাস থামে, যখন বাস থামে তখন বাসটা থামলে তখন যেটা করে, কেউ নিজের ছাতার নিচে, আবার কেউ এরকম অন্য ছাতার নিচে এভাবে মাথাটাকে কি করতেছে, মোটামুটি বৃষ্টি থেকে একটু রক্ষা পাওয়ার জন্য তারা মাথাটাকে আঁকাবাঁকা করতেছে। ওকে, আচ্ছা, এরপর দেখি বাস থামলে সে দেখলো একে একে 9 জন প্যাসেঞ্জার বাসে উঠলো। অর্থাৎ আসাদগেট যে বাস স্টপেজ সেখান থেকে মোট 9 জন প্যাসেঞ্জার বাসে উঠলো। তাহলে আসাদগেট বাস স্টপেজ থেকে নুরুল হুদার গাড়িতে কয়জন বাসে উঠলো? তোর 9 জন। বাহিরের কথা বলিও না, পড়াতে মনোযোগ দাও, সময় নষ্ট করিও না। এরপর দেখো সে বেশ খুঁটিয়ে সবাইকে দেখে। অর্থাৎ আসাদগেট বাস স্টপের থেকে যতজন উঠছে সে খুব নুরুল হুদা সবাইকে খুব ভালো করে অবজারভেশন করে। তো তার দিকে তাকিয়ে 9 জনের 3 জন আরে রাখো এবং একজন রাখো বলতে নেমে পড়লো ধরপড় করে। অর্থাৎ 3 জন আরে রাখো এটা বলে 3 জন নুরুল হুদাকে দেখে তাড়াতাড়ি নেমে গেছে, আরে রাখো। সাথে আরো একজন নেমে গেছে, সেটা হচ্ছে সে বলছে রাখো বলে সেও নেমে গেছে। শেষের জন বোধ হয় এমনি অর্ডিনারি চোর, অর্থাৎ শেষে যে নামছে সে মনে হয় এমনি অর্ডিনারি চোর। অর্ডিনারি চোর মানে সাধারণ চোর, ছোটখাটো চোর, ছিচকে চোর হওয়ার সম্ভাবনাই বেশি। আর প্রথম 3 জন কোথাও সুন্দরী মেয়ে দেখলে মিলিটারিকে খবর দেয়, কিংবা মিলিটারির কাছ থেকে বন্দুক নিয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে মহল্লায় ঘুরে আর সুন্দরী মেয়েদের ধরে এনে পৌঁছে দেয় মিলিটারির ক্যাম্পে। নুরুল হুদা এটা চিন্তা করতেছে যে শেষে যে 3 জন প্রথমে নামছে ওই 3 জন মনে হয় যে তারা হচ্ছে এরকম যে মিলিটারিদেরকে মেয়ে সাপ্লাই দেয়, অর্থাৎ মেয়েদেরকে ধরে মিলিটারিদের কাছে পৌঁছে দেয়। এগুলো হলো রাজাকার। ফের নতুন করে অপরাধী মুক্ত বাসে যেতে এখন ভালোই লাগছে। অর্থাৎ এই যত চোর ডাকাত যা কিছু আছে নুরুল হুদাকে দেখে সবাই নেমে যাচ্ছে। যখন নেমে যাচ্ছে তখন তার কাছে ভালো লাগলো যে এই বাসে এখন আর কোনো অপরাধী নেই। জানালার বাইরে বৃষ্টির আশ উঠছিল ঠান্ডা হাওয়ায়, গাছপালা, লোকজন, দোকানপাট এবং বাড়িঘরের উপর ট্রান্সপারেন্ট আবরণ দেখে তার এক্সট্রা ভালো লাগে, সমস্ত ভালো লাগা ছিঁড় খায়। বাস হঠাৎ ব্রেক কষলো। অর্থাৎ তার কাছে এতক্ষণ ভালো লাগতেছে, এখন বাস হঠাৎ করে থেমে গেল। কেন থামলো? তখন তাকে তাকাতে হয় বাঁয়ে, অর্থাৎ তার বাঁ দিকে সে তাকাতে হয়। চোখ পড়ে নির্ণীয়মান মসজিদের ছাদের উপর। নির্ণীয়মান মানে কি? নির্ণীয়মান মানে মসজিদ, যে মসজিদ তৈরি হচ্ছে। নির্ণীয়মান মানে নির্মাণ হচ্ছে এমন। অর্থাৎ সে একটা মসজিদে বাঁ দিকে একটা মসজিদের দিকে তাকায়, যে মসজিদটা তৈরি হচ্ছে, মাত্র নির্মাণ হচ্ছে বা তৈরি হচ্ছে এমন মসজিদের দিকে সে তাকায়।
দরজা থেকে ঠান্ডা হাওয়া এসে লাগে তার মুখে এবং নাকের ভিতর দিয়ে সেই হাওয়া ঢুকে পড়লো বুকে, সেখানে ধাক্কা লাগে। ক্র্যাকডাউনের রাত খুব ইম্পর্টেন্ট। 1971 সালে যে কালো রাত যেটাকে আমরা বলি 25 মার্চ, এই 25 মার্চ রাতে যে সেনাবাহিনীরা, পাকিস্তানি মিলিটারিরা যে কঠিন নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে ওটাকে বলা হয় ক্র্যাকডাউনের রাত। অর্থাৎ এখানে বলতেছে একটা মিনিট। হ্যালো ভাই, কই বেরোবেন? না বললে আসবো আর কি, সবাই বেরোবেন তাহলে আমার জানা, আমি ক্লাস আসি মেসেজ দিয়ে রাখি। না 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 আচ্ছা, তো কসরত বলতে কি বুঝে? কসরত বলতে কষ্ট, অর্থাৎ এই জন্য ওই চোররা নুরুল হুদার দিকে তাকাইতে এত কষ্ট। কসরত মানে কষ্ট। ওকে, তো যেখানে ছিলাম তো বললো যে ওই মসজিদের দিকে যখন সে তাকায় এবং ক্র্যাকডাউনের রাতের কথা তার মনে পড়ে, অর্থাৎ সেই 25 মার্চের রাতের কথা। কেন এই 25 মার্চের রাতের কথা তার মনে পড়ে? এখানে এটাও আছে যে ক্র্যাকডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারির গুলিতে এই মসজিদ থেকে ছাদ থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিন সাহেব। অর্থাৎ ক্র্যাকডাউনের রাতে এই মসজিদের ছাদ থেকে মুয়াজ্জিন সাহেব পড়ে গিয়েছিল, পাকিস্তানিরা তাকে মেরে ফেলেছিল। এবার একটা দারুণ কোশ্চেন দেখতে পাচ্ছ, দ্বিধান্বিত প্রশ্নের সমাধান। এই প্রশ্নটা সলভ করতে গেলে তোমাদের মাথার ঘাম পায়ে পড়ে যাবে। তো প্রশ্ন বলছে রেইনকোট গল্পে আসাদগেট বাস স্টপেজ থেকে কতজন যাত্রী উঠলো এবং রাখো রাখো বলে কতজন নেমে গেল? এই কোশ্চেন যে আনসার করতে পারবে তাকে মানে আমি বস খেতাব দিলাম, বস। তো এই কোশ্চেনটা সলভ করো, বলো। নুরুদাকে দেখে কেন চোর ডাকাতরা সবাই নেমে গেল? ওই যে তার পোশাক দেখে সবাই মানে ঘাবড়ে গেছে, যে মুক্তিযুদ্ধের পোশাক, এই জন্য। এটা তো আমরা গত ক্লাসেই আলোচনা করছি। ওকে, তাহলে বলো তো রেইনকোট গল্পে আসাদগেট বাস স্টপেজ থেকে কতজন যাত্রী উঠলো এবং রাখো রাখো বলে কতজন নেমে গেল? এই কোশ্চেন আনসার সবাই করতে হবে, সবাই 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 করতে হবে। তো দেখো এখানে বলছে 9 জন উঠলো এবং 3 জন নামলো, 9 জন উঠলো এবং 1 জন নামলো, 9 জন উঠলো এবং 4 জন নামলো, 9 জন উঠলো এবং 2 জন নামলো। এখন উত্তর হচ্ছে কয়জন? আমি দেখতেছি যে সবাই এভারেজ সবাই মানে ভুল করতেছো, সবাই ভুল করতেছ। এখানে প্যাচ আছে, প্যাচটা হচ্ছে একটু খেয়াল করো, আমাদেরকে একটু খেয়াল করো, দেখো খেয়াল করো। এই ধরনের কোশ্চেন মানে সলভ করতে গেলে মাথার ঘাম পায়ে ফেলা লাগবে, এত সোজা না। তো বলছে যে রেইনকোট গল্পে আসাদগেট বাস স্টপেজ থেকে 9 জন উঠছে। আচ্ছা 9 জন উঠছে, তাহলে এটা তো নয়, এটা তো নয়, এটা তো নয়, এটা তো, চারটাতেই 9 আছে, চারটাতেই 9। আমাদের কোনো ডাউট আছে? 9। কিন্তু পরে ঝামেলা, পরে বলছে এবং রাখো রাখো বলে কয়জন নামছে। এখন খেয়াল করে দেখো কত ইন্টারেস্টিং প্রশ্ন। আমার প্রশ্নে বলছে রাখো রাখো বলে কয়জন নামছে। কি বলছে বলো? রাখো রাখো। এইবার আসো দেখো, এখানে বলছে দেখো তাকিয়ে 9 জনের 3 জন আরে রাখো রাখো বলে, দেখো 9 জনের 3 জন কেমনে নামছে? 3 জন বলছে আরে রাখো রাখো, আরেকজন কি বলছে? রাখো রাখো। খেয়াল করো, তাহলে 3 জন বলছে কি আরে রাখো রাখো, একজন বলছে কি রাখো রাখো। তাহলে বুঝছো তো আমার কোশ্চেনে কি বলছে? আমার কোশ্চেনে বলছে যে উঠলো এবং রাখো রাখো বলে কয়জন নামছে, তাহলে রাখো রাখো বলে নামছে 1 জন, তাহলে 9 1। তাহলে দেখো রাইট অ্যান্সার কোনটা? 9 জন উঠলো এবং 1 জন নামলো, টোটাল নামছে 7 জন। কিন্তু আমার প্রশ্নে কিন্তু বলে দিছে রাখো রাখো বলে কয়জন নামছে, তো 1 জন। এবার বলো বুঝছো কিনা কোশ্চেনটা? পেজটা ধরতে পারছো? বুঝছো প্যাচটা কি বোঝা গেছে? সবাই ভুল উত্তর করছো, আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? আচ্ছা, এইখানে যদি আরে রাখো রাখো বলতো তাহলে আবার 3 জন হইতো, রাখো রাখো বলে নামছে 1 জন, উত্তর হচ্ছে 1 জন। ঠিক আছে, প্রশ্নের প্যাচ বুঝছো? ভালো লাগছে? আচ্ছা, এরপর আসো আমরা দেখি। এরপর দেখো, ঠান্ডা হাওয়ার ধাক্কায় রেইনকোটের তাপ এতটাই গরম হয়ে যায় মনে হয় যেন ভিতরে বুঝি আগুন ধরে গেল। মসজিদের উল্টো দিকের বাড়িতে 3 তলায় থাকতো তখন তারা, অর্থাৎ নুরুল হুদা যে ছিল, নুরুল হুদা তখন কি ওই ক্র্যাকডাউনের রাতের সময় ওই মসজিদের একটা পাশে উল্টা দিকের বাড়িতে সে 3 তলায় সেখানে ছিল। হ্যাঁ ঠিক আছে,
আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, রাতভর ট্যাঙ্কের হুঙ্কার, অর্থাৎ সারা রাত তারা যখন ওই বাড়িতে যখন ছিল তখন সারা রাত ট্যাঙ্কের হুঙ্কার, মেশিন গান আর স্টেন গানের ঘেউ ঘেউ, মানুষের কাতরানিতে তাদের ঘুম হয়নি। হ্যাঁ, সে রাতে ছেলে মেয়ে মায়ের সঙ্গে সে শুয়েছিল খাটের নিচে, তো সে খাটের নিচে শুয়েছিল। সেই রাতের যে বিভৎস দৃশ্য, সেই দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর দেখো, ভোরবেলা মিলিটারি মানুষ মারায় একটু বিরতি দিলে ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়ে এবং বন্ধ জানালার পর্দা একটু তুলে সে রাস্তা দেখতে পায়। রাস্তার উপর মসজিদের ছাদে মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়েছিল আজান দিতে। সাধারণত জুমার নামাজটা সে নিয়মিত পড়ে, অর্থাৎ নুরুল হুদা সাধারণত জুমার নামাজ পড়ে, অন্য কোনো নামাজ তেমন পড়ে না। ঠিক আছে স্যার? একজন বলছিল রাখো 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 রাখো, বলেনি তো কি স্যার? একজন বলছিল রেখো রোখে রোখে, রাখো রাখো বলেন তো। আচ্ছা, তাহলে এখানে হয়তো টাইপিং ভুল, আমাকে দেখতে হবে। টাইপিং ভুল আছে, কোশ্চেনে ভুল নাই, হয়তো টাইপিং ভুল আছে, আমি দেখবো কোশ্চেনটা, সমস্যা নেই। আচ্ছা, এরপর দেখো, তবে সেই ভোরে তার আজান শুনতে ইচ্ছা করছিল, মুয়াজ্জিনের আজান দেওয়াটা সম্পূর্ণ দেখবে বলে সে জানালার ধার থেকে সরে না। অর্থাৎ সেই রাতে এই অবস্থার মধ্যে দিয়ে মুয়াজ্জিন সাহেব যখন আজান দিচ্ছিল তখন সে আজানটা শুনবে, এটার জন্য সে আসলে দাঁড়িয়েছিল। সারা এলাকায় ইলেকট্রিসিটি নষ্ট, হ্যাঁ, মসজিদের মাইক্রোফোন অকেজো, মুয়াজ্জিন সাহেব গম গম গলায় যতটা পারে জোরে বলে উঠে আল্লাহু আকবার। দ্বিতীয়, আল্লাহর মহত্ব ঘোষণা করার আর সুযোগ মিলেনি। এর আগেই সম্পূর্ণ অন্যরকম ধ্বনি করে লোকটা পড়ে যায় রাস্তার উপর। সেদিন সকালে বৃষ্টি ছিল না, আজ বৃষ্টির সকালে মিলিটারি কি ওই দৃশ্যের পূর্ণ ঘটনের পায়তারা করছে? অর্থাৎ সেই দিন সকালে কিন্তু বৃষ্টি ছিল না, কিন্তু আজকে যখন এই যে ওই মসজিদের সামনে যখন বাসটা যখন থামলো, মিলিটারিরা যখন স্ট্যান্ড গান তাক করে রাখলো, তখন নুরুল হুদা এটা দেখে খুবই ভয় পাইছে। এখন তো কোনো নামাজের ওয়াক্ত নাই, তবে আজান দেওয়া হবে কি করে? এরা বোধহয় যে কোনো সময়কে নামাজের ওয়াক্ত ঘোষণা করে নতুন হুকুম জারি করতে পারে। অর্থাৎ পাকিস্তানের এমন একটা অবস্থা। স্যার বইয়ে আছে রাখো রাখো রাখো, প্রশ্ন আছে রাখো রাখো, ওই তো মানে বইয়ে যেটা আছে ওখানে একটু টাইপিং ভুল হয়েছে, এটাই, বাকি কোশ্চেন ঠিক আছে। ঠিক আছে, রোখো রোখো এটাই হবে। আচ্ছা, এরপর দেখো, এরপর খেয়াল করে দেখো, মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে, অর্থাৎ ওই মসজিদের সামনে মিলিটারি এখন গাড়ি থামাচ্ছে, গাড়ির প্যাসেঞ্জার থেকে নামিয়ে দাঁড় করিয়ে রাস্তার ধারে আরেক দল মিলিটারি স্টেন গান তাক করে রেখে এই মানুষদের সারির উপর, অর্থাৎ এক দল ওই গাড়ি থেকে, নুরুল হুদা যে গাড়িতে উঠছে ওই গাড়ি থেকে প্যাসেঞ্জারকে নামাচ্ছে, আরেক দল মিলিটারি তারা এভাবে স্টেন গান ধরে রাখছে মানুষের যে সারি আছে সেই সারির উপর। অন্য একটি দল ফের ওই সব লোকের জামা কাপড় এবং শরীরের গোপন জায়গাগুলো তল্লাশি করে। মিলিটারি যাদের পছন্দ করে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটি সারির দিকে। তাদের বাসটি এসে উঠলো লম্বা এবং খুব ফর্সা এক মিলিটারি, অর্থাৎ নুরুল হুদার বাসে উঠলো লম্বা এবং ফর্সা এক মিলিটারি উঠলো। এখন বাসের ভেতর কোনো আওয়াজ নাই, যাত্রীদের বুকে টিপ টিপ শব্দ, অর্থাৎ খুব টিপ টিপ শব্দ করছে, সবাই খুবই চিন্তিত যে মিলিটারি কারে ধরে কি করে। এই নীরবতার সুযোগ বাড়ে এবং এতটাই মাথায় বাজে, দ্রাম দ্রাম করে বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে এবং তার হালকা বেরোয় তার চোখ দিয়ে। তবে একটু নড়ে বসলে মাথা এবং বুকের ধ্বনি নিয়ন্ত্রণে আসে এবং এসবকে পরোয়া না করে সে সরাসরি তাকায় মিলিটারির মুখের দিকে। এবার সে মিলিটারিকে ভয় না পেয়ে সরাসরি মিলিটারির মুখের দিকে সে তাকায়। মিলিটারির চোখ ছুছালো হয়ে আসে এবং ছুছালো চোখের মনির কাঠার মতো বিঁধে যায় তার মুখে, অর্থাৎ মিলিটারির চোখগুলো এবার তার মুখের দিকে গিয়ে হিট করে। সেও তার চোখের বোতা কিন্তু গরম চাউনিটাকে স্থির করে আলগোছে বিছিয়ে দেয় মিলিটারির খাড়া নাকে, চোছালো চোখ গুপের নিচে এবং নাক, গোপ ও চোখের আশপাশের ও নিচের লালচে চামড়ায়। এতে কাজ হলো, মিলিটারির চোখ সরে যায় এবং মুখ থেকে নেমে পড়ে রেইনকোটের উপর। এবার মিলিটারি নুরুল হুদার ওই চোখ থেকে তার চোখ সরিয়ে সে তার রেইনকোটের উপর সে তাকায়। মনে হয় রেইনকোটের পানির ফোঁটাগুলো লোকটা গুনে গুনে দেখছে, অর্থাৎ রেইনকোটটা মিলিটারি এত ভালোভাবে দেখতেছে, মনে হচ্ছে যে কয়টা বৃষ্টির ফোঁটা এখানে পড়ছে সে এটাও ভালো করে দেখতেছে। ভেতরের তাপে এইসব পানির ফোঁটা দেখে মিলিটারি এত থ মেরে যাওয়ার কি হলো, লোকটাকে এগুলো রক্তের চিহ্ন দেখে। অর্থাৎ মিলিটারি যখন এই রেইনকোট এত ভালোভাবে পর্যবেক্ষণ করে, নুরুল হুদা ভাবতেছে যে সে মনে হচ্ছে রক্তের চিহ্ন দেখতেছে, এভাবে সে মনে হচ্ছে অবাক হয়ে গেছে। রেইনকোটের বৃষ্টির ফোঁটায় গোনাগুনিতে সেরে মিলিটারি হঠাৎ বলে আগে বাড়ো। এবার মিলিটারি বলে হ্যাঁ আগে বাড়ো, থামো, এবার তোমরা যাও। বাস হঠাৎ স্টার্ট দিয়ে কয়েক পা লাফিয়ে আগে বাড়ে। যাত্রীদের স্বস্তির নিঃশ্বাসের ধাক্কায় অতিরিক্ত বেগে ছুটে পার হয়ে যায় ঢাকা কলেজের গেটে। একেবারে ঢাকা কলেজের গেটে গাড়ি চলে আসে।
নিউ মার্কেটের সামনে এসে পড়লে সে উঠে দাঁড়ায় এবং হুকুম করে তাকে নামবো। বাস একটু স্লো হলো আর রেইনকোটে জমানো পানি গড়িয়ে পড়তে দিয়ে অপরাধী মুক্ত বাস থেকে নামতে নামতে সহযাত্রীদের দিকে তাকায়, সে ঠোঁট বাঁকায়, এতে তার সামনের সারির দাঁতও বেরিয়ে পড়ে। অর্থাৎ এবার সে একটা হাসি দেয়, নিরাপদে সে তার কলেজের সামনে এসে পৌঁছেছে। যারা দেখেছে তারাই তার সেই ভঙ্গিটি ঠিক হাসি বলে শনাক্ত করতে পেরেছিল বলেই তার ধারণা। মনে রাখবা, রেইনকোট গল্পের নুরুল হুদা কিছু ঘটনার বর্ণনা করে নুরুল হুদা জবানিতে, কিন্তু সবগুলো কিন্তু নুরুল হুদা জবানিতে বর্ণনা হয় নাই। কিন্তু গল্প কথককে এই প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে নুরুল হুদাই বলতে হবে। যেমন খেয়াল করো, এখানে বলছে যে যে দেখো খেয়াল করো, সহযাত্রীদের দিকে তাকিয়ে সে, এখন এই অংশটা কিন্তু আবার নুরুল হুদা লেখে না। এই অংশটা নুরুল হুদা লিখলে বললো তো সহযাত্রীদের দিকে তাকিয়ে আমি ঠোঁট বাঁকাই, হ্যাঁ সামনের সারি, এতে তার সামনের সারির দাঁত বেরিয়ে থাকে। এটা তো নুরুল হুদার নিজের ভাষায় লেখে নাই, বুঝছো? এটা কিন্তু লেখক নিজে লিখছে। তো গল্পের নুরুল হুদা কিছু ঘটনা নিজের জবানিতে বর্ণনা করছে প্রথম দিকে, আবার কিছু ঘটনা লেখক লিখছে। প্রিন্সিপালের কামরায় প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে বসে আছে জাদ্রেল টাইপের এক মিলিটারি পান্ডা। অর্থাৎ এবার কলেজে গিয়ে দেখে যে প্রিন্সিপালের চেয়ারে এক জাদ্রেল টাইপের খুব বড় একজন পান্ডা ওই মিলিটারি বসে আছে। তার ভারিক্কি মানে খুব রাগ গম্ভীর এমন। তার ভারিক্কি মুখ দেখে অনুমান করা যায় পান্ডাটি কর্নেল কিংবা মেজর জেনারেল অথবা মেজর বা ব্রিগেডিয়ার। তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়। অর্থাৎ মনে রাখবা, এই প্রিন্সিপালের কালো মুখ কাকে দেখে বেগুনি হয়? এই যে এই পান্ডাকে, ঠিক আছে? ডক্টর আফাজ আহমেদ, তাহলে আমরা জানলাম যে প্রিন্সিপালের নাম কি? ডক্টর আফাজ আহমেদ। তিনি হচ্ছেন এমএসসি, পিএইচডি, ইপিএসসি, এখানে তার যে ডিগ্রিগুলো দেওয়া আছে। স্যার বলেন হি ইজ প্রফেসর হুদা, কিন্তু ডক্টর আফাজ আহমেদ এখানে আবার তার পিএইচডি গুলো নিজের ভুল সংশোধন না করে হি ইজ নট এ প্রফেসর, এ লেকচারার ইন কেমিস্ট্রি। শাট আপ। এবার প্রিন্সিপাল তাকে এবং আব্দুল সত্তার মৃধাকে নিয়ে মিলিটারি জিপে তোলার আগে জাদ্রেল কর্নেল বা ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে কড়া গলায় বলে। এবার আব্দুল সত্তার মৃধা এবং নুরুল হুদাকে সেনাবাহিনীরা জিপে তুলবে। কেন তাকে জিপে তুলবে? কারণ তারা সন্দেহ করছে যে নুরুল হুদার সাথে ওই যে যারা মিসক্রিয়েন্ট যারা আছে মুক্তিযোদ্ধা, তাদের একটা সম্পর্ক রয়েছে। আমরা সেই জেরেই দেখবো যে তাদেরকে নিয়ে যায়। সেনাবাহিনীকে নিয়ে মজা করা, শায়েরি করা, সেনাবাহিনীকে নিয়ে মজা করে শায়েরি করা খুব বড় অপরাধ। অর্থাৎ সেনাবাহিনীদেরকে নিয়ে মজা করা এটা অনেক বড় অপরাধ। এবার তাকে ছেড়ে দেওয়া হলো, তবে করা ওয়াচে রাখা হলো। উর্দুর প্রফেসর আকবর সাজিদ দোহাই পেরে প্রিন্সিপালের সুবিধা হয়। নুরুল উদ্বিগ্ন। সাজিদ সাহেব যদি পালিয়ে না থাকেন তবে তার কপালে যে কি আছে কে জানে, এক আল্লাহ জানে। আর এই মিলিটারি, তাদের দুজনের চোখ বেঁধে দেওয়া হয়েছিল, জিপ চলছিল একে বেঁকে। মস্ত উঁচু একটা ঘরে তাদের এনে ফেলা হলো। চোখ খুলে দিলে আব্দুল সত্তার মৃধাকে দেখতে পায় না। জায়গাটাও একেবারে অচেনা। একটা ডেক চেয়ারে সে যে কতক্ষণ বসে থাকলো তার কোনো হিসাব নাই। অর্থাৎ একেবারে অচেনা একটা জায়গায় নুরুল হুদাকে নিয়ে আসছে। একটা বড় ডেক চেয়ার যেগুলো থাকে, এই চেয়ারের মধ্যে নুরুল হুদাকে বেঁধে রাখছে। তার সামনে একটা চেয়ার এসে বসলো এক মিলিটারি, তাকে ইংরেজিতে নানা প্রশ্ন করে। এবার নুরুল হুদাকে ইংরেজিতে নানা ধরনের কোশ্চেন করে এবং সে জবাব দেয়। প্রশ্নগুলো প্রায় একই রকম এবং তার উত্তরও হেরফের হয় না। যেমন কিছুদিন আগে তাদের কলেজে কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছিল। অর্থাৎ মিলিটারি নুরুল হুদাকে যে ধরনের কোশ্চেনগুলো করতেছে, সে কোশ্চেনগুলো এরকম যে কলেজে কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছিল, ওগুলো বই নিয়ে এসেছিল কারা? অর্থাৎ নুরুল হুদাকে বলতেছে যে তোমাদের কলেজে কিছুদিন আগে অনেকগুলো আলমারি আনা হয়েছিল, আলমারিগুলো কলেজে কারা নিয়ে আসছিল? সে জবাব দেয় ঠিক, অফিসের জন্য 3টা। তাহলে দেখো আলমারি কয়টা? অফিসের জন্য 3টা, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য 2টা করে, অর্থাৎ মোট 6টা, এবং ইংরেজির জন্য 1টা। সর্বমোট 10টা আলমারি কলেজে নিয়ে আসা হয়েছিল। তাহলে কলেজের জন্য মোট কয়টা আলমারি আনছে? উত্তর হচ্ছে 10টা। কয়টা? 10টা। ওকে, আচ্ছা, এত কথা বলার দরকার নাই তার। ওই আলমারিগুলো নিয়ে আসা কয়েকটি ঠেলা গাড়ি করে। ওই যে আলমারিগুলো নিয়ে আসে, ওই আলমারিগুলো কিসে করে নিয়ে আসে? একটা ঠেলা গাড়িতে করে নিয়ে আসে। ঠেলা গাড়িওয়ালাদের সে ভালো করেই চিনে। নুরুল হুদা জবাব দেয়, তাদের সে চিনবে কোত্থেকে? এরা হলো কুলি, তারা হলো কুলি, সে হলো লেকচারার। অর্থাৎ এইবার মিলিটারি তাকে প্রশ্ন করে যে এই যে আলমারিগুলো যারা কলেজে ঢুকাইছে ওদেরকে তো তুমি খুব ভালো করেছিল। নুরুল হুদা বলবো আমি কিভাবে চিনি? আমি হলাম কলেজের লেকচারার, যারা আনছে তারা হলো কুলি, তাহলে তাদের সাথে আমার সাথে কিভাবে সম্পর্ক? তাহলে তাদের সঙ্গে এত কথা কেন? এবার ওই মিলিটারি বলতেছে যে আচ্ছা তুমি যদি নাই চিনো তাহলে তোমার সাথে কলেজে ঢুকার পর কুলিদের সাথে এত কথা কেন হয়েছে? প্রিন্সিপালের আদেশে সে আলমারিগুলো স্টিলের পাতের ঘনত্ব, দেরাজ মানে হচ্ছে ডয়ার, দেরাজের সংখ্যা এবং আকার, তালাচাবির মান, রঙের মান প্রভৃতি পরীক্ষা করে দেখছিল, তার দায়িত্ব। এবার নুরুল হুদা বলে যে আমি তাদের সাথে এই কারণে কথা বলছি কারণ প্রিন্সিপাল আমাকে দায়িত্ব দিছে যে এই আলমারিগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা, তালাচাবি
রং সবকিছু ঠিক আছে কিনা এটা আমার দায়িত্ব ছিল। এজন্য আমি তাদের সাথে কথা বলতেছি। মিলিটারি শান্ত গলায় তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে, মিসক্রিয়েন্টরা কলেজে ঢুকেছিল কুলির বেশে। অর্থাৎ মুক্তিযোদ্ধা এরা কলেজে কুলির বেশ ধরে ঢুকেছিল, এটা তার চেয়ে আর ভালো জানে কে? বলছে নুরুল হুদাকে বলছে এটা তুমি খুব ভালো করেই জানো। এরপর বলছে তারা আজ ধরা পড়েছে, নুরুল হুদার নাম বলেছে, তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত, সে গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য, অর্থাৎ গ্যাং বলতে দল। বলছে যে আজকে আমরা তাদেরকে ধরছি এবং তারা বলছে যে নুরুল হুদা তুমি এই মুক্তিযোদ্ধাদের লোক এবং তাদের সাথে তোমার সাথে কি আছে, সম্পর্ক আছে। বুঝছো? এইবার আসো আমরা একটা ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করি। এখানে বলছে রেইনকোট গল্প বর্ণিত কলেজের জন্য আনা আলমারির সংখ্যা অফিস, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি এবং ইংরেজির জন্য যথাক্রমে। এই কোশ্চেনটা সলভ করো। দাও এই কোশ্চেনটা সলভ করো। অর্থাৎ কোন ডিপার্টমেন্টের জন্য? এই যে এখানে প্রথম বলছো অফিসের জন্য কয়টা আলমারি, এরপর হচ্ছে বোটানির জন্য কয়টা আলমারি, হিস্ট্রির জন্য কয়টা আলমারি, জিওগ্রাফির জন্য কয়টা আলমারি, ইংরেজির জন্য কয়টা আলমারি। তাহলে বলো তো কি হবে? কি হবে বলো? আমরা কিন্তু একটু আগে কিন্তু কোশ্চেনটা পড়ে আসছি, একটু আগে কিন্তু কোশ্চেনটা পড়ে আসছি। তো একটু আগে পড়ে আসছি। হ্যাঁ, তাহলে উত্তর হচ্ছে দেখো অফিসের জন্য 3টা, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য 2টা করে, তার মানে 2 2 3 2 2 2 আর ইংরেজির জন্য 1টা। ভেরি গুড। তাহলে উত্তর কি হবে বলো তো? উত্তর হচ্ছে ক। এই যে অফিসের জন্য 3টা, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফির জন্য 2 2 2 2 করে আর ইংরেজির জন্য 1টা করে। সো রাইট অ্যান্সার হচ্ছে ক। এটা সবার উত্তর সঠিক হয়েছে। দেখে দেখে উত্তর করছো কিনা আল্লাহ জানে। আমার নাম সত্যি বলছে, আমার নাম বলছে নুরুল হুদা হঠাৎ চিৎকার, মিলিটারি বিরক্ত না হয় বরং উৎসাহ পায়। নুরুল হুদা বলছে আমার নাম বলছে, কিন্তু নুরুল হুদা এই মিলিটারি এটা বিরক্ত হয় না, উৎসাহিত মিলিটারিকে বলে কুলিরা ছদ্মবেশী মিসক্রিয়েন্ট। তাহলে রেইনকোট গল্পে কুলিরাই কি ছিল? মিসক্রিয়েন্ট ছিল বা মুক্তিযুদ্ধে ছিল। তারা কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদার নাম বলেছে। নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা কি তাকে চেনে? অর্থাৎ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়েছিল তার গা ঘেঁষে। নুরুল হুদার পাশে এক কুলি দাঁড়াইছিল। তখন তো ঘোরতোর বর্ষাকাল, ঢাকায় এবার বৃষ্টি হয়েছে খুব। ঢাকায় সে সময় অনেক বৃষ্টি হয়েছে, রাত দিন বৃষ্টি নিয়ে সে কি যেন বলছিল। তাতে কুলিটা বিড়বিড় করে বলে বর্ষাকালেই তো যুদ্ধ। অর্থাৎ নুরুল হুদার মনে পড়ে ওই কুলি যখন কলেজে আসছিল তখন বলেছিল যে বর্ষাকালেই তো যুদ্ধ, অর্থাৎ বর্ষাকালেই তো যুদ্ধ, বর্ষাকালেই তো সুবিধা। কথাটা দুবার বলেছিল। এর মানে খেয়াল করো, এর মানে কি? স্টাফ রুমে একজন একদিন না একদিন ফিসফিস করছিল, বরং বর্ষা, বাংলার বর্ষা তো শালারা জানে না। অর্থাৎ ওই যে কুলি আছে, কুলি কিন্তু মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের কিন্তু বর্ষাকালে যুদ্ধ, কারণ তারা কিন্তু বর্ষাকালে তারা বাংলার আবহাওয়া সবকিছু জানে। কিন্তু পাকিস্তানি যে মিলিটারি, ওরা বর্ষা হইলে কাদা মাটিতে হাঁটতে পারে না, সাঁতার কাটতে পারে না, ওদের জন্য তো অসুবিধা। সেই জন্য কুলি বলেছিল যে বর্ষাকালেই তো যুদ্ধ। রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, উইন্টার মানে হচ্ছে শীতকাল। তোদেরকে একটু বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের যে নাৎসি বাহিনী ছিল, নাৎসি বাহিনী তখন রাশিয়া অ্যাটাক করতে গিয়ে রাশিয়াতে এত পরিমাণ বরফ ছিল, এত পরিমাণ শীত ছিল যে আসলে সেই এনভায়রনমেন্টের সাথে খাপ খাইতে পারে নাই। তো এই জন্য তখন কুলিরা বলছিল রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, অর্থাৎ রাশিয়ার শীতের কারণে হিটলার অ্যাটাক করতে পারে নাই। আমাদের জেনারেল মনসুন, আমাদের জেনারেল মনসুন মানে হচ্ছে বর্ষাকাল, আমাদেরও এই বর্ষা থাকার কারণে পাকিস্তানি মিলিটারি যারা এরা খুব বেশি সুবিধা করতে পারে নাই। ওই ছদ্মবেশী ছেলেটি কি এই কথাই বুঝিয়েছিল, তার উপর তাদের আস্থা উৎসাহে নুরুল হুদা এদিক ওদিক তাকায়। তার মৌনতা মিলিটারিকে আরেকটু নিশ্চিত করে দেয়। অর্থাৎ মিলিটারি নুরুল হুদা যখন একটু মৌন, একটু মন খারাপ করেছে, তখন মিলিটারি আরো নিশ্চিত হয়ে যায় যে নুরুল হুদার সাথে তাদের সাথে সম্পর্ক আছে। কিছুক্ষণ পর, কতক্ষণ পর সে বুঝতে পারে না, মিলিটারি তাকে ফের একই প্রশ্ন করে। জবাব না পেয়ে প্রবল ভেগে দুটো ঘুষি লাগায় তার মুখে। অর্থাৎ তাকে বলে আচ্ছা ঠিক আছে তুমি তো জানো, তো তুমি বলো যে মুক্তিযোদ্ধারা কোথায় আছে। কিন্তু নুরুল হুদা তাদের ঠিকানা বলে না। প্রথম ঘুষিতে সে কাত হয়ে যায়, দ্বিতীয় ঘুষিতে পড়ে যায় মেঝেতে। মেঝে থেকে তুলে তাকে মিলিটারি ফের জিজ্ঞেস করে ওদের আস্তানা কোথায়। সে খবর তার ভালোভাবেই জানা আছে। সে জবাব দেয় হ্যাঁ, বলে যে তাদের আস্তানা কোথায় এই খবর তো তোমার জানা আছে। নুরুল হুদা বলে হ্যাঁ জানা আছে। আসো আমরা আরেকটা কোশ্চেন সলভ করি। প্রথম ঘুষিতে নুরুল হুদা ডট ডট হয়, দ্বিতীয় ঘুষিতে ডট ডট। এখন বলো প্রথম ঘুষিতে কি হয়, দ্বিতীয় ঘুষিতে কি হয়?
হ্যাঁ ভাই, ক্লাসে, আমি ক্লাসে 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 ওকে, তাহলে বলো তো কি হবে উত্তর? ভেরি গুড। প্রথম ঘুষিতে সে কি হয়? প্রথম ঘুষিতে কাত হয়। এই কাত হয় দেখেই প্রথমটা আনসার করা যাবে না। দ্বিতীয় ঘুষিতে সে পড়ে যায়। পড়ে যায় কোথায়? কেন বলছে পড়ে যায় বিছানায়? না, এখানে বলছে মেঝেতে পড়ে যায়, দ্বিতীয় ঘুষিতে অজ্ঞান, এটা তো ভুল। কাত হয়ে যায়, পড়ে যায় মেঝেতে, হ্যাঁ এটাই হচ্ছে রাইট আনসার, সি। কোশ্চেনগুলো সলভ করতে খুব মজা আসে না পড়লে? ওই ঠিকানা বলে দিলেই তো তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে, এই নিশ্চয়তা দিয়ে তাকে পাউরুটি ও দুধ খাওয়ানো হয়। অর্থাৎ নুরুলহুদাকে বলে, ঠিক আছে তুমি পাউরুটি দুধ খাও, তুমি বলো মুক্তিযোদ্ধাদের ঠিকানা কই। এটা যদি বলতে পারো তাহলে তোমাকে ছেড়ে দিব। তাকে ভাবতে সময় দিয়ে মিলিটারি চলে যায়। কিছুক্ষণ পর, কতক্ষণ পর সে জানে না, মিলিটারি ফের এসে বলে মিসক্রিয়েন্টদের ঠিকানা তো তার জানা আছে। সে ফের জবাব দেয় হ্যাঁ, কিন্তু পরের প্রশ্নের জবাব না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য একটি ঘরে। এবার মিলিটারি তাকে আবার প্রশ্ন করে, আচ্ছা তুমি তো জানো যে তারা কোথায়, তো তাহলে বলো। কিন্তু এই প্রশ্নের উত্তর সে দেয় না, ঠিকানা দেয় না, তখন তাকে ঘুষি দেয়। তার বেটেখাটো শরীরকে, যেখান থেকে আমরা জানি নুরুলহুদার বেটেখাটো ছিল, তার বেটেখাটো শরীরকে ঝুরিয়ে দেওয়া হলো ছাদে লাগানো একটা আংটার সঙ্গে। তার পাছায় চাবুকের বাড়ি পড়ে সপাত সপাত করে, অর্থাৎ সপাত সপাত করে তার পাছার মধ্যে কি করে? বাড়ি দেয় মিলিটারিরা। ওকে, তবে বাড়িগুলো বিরতিহীন পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যে সেগুলো নুরুলহুদার কাছে স্রেফ উৎপাত বলে মনে হচ্ছে, যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের উপর। অর্থাৎ বাড়িগুলো তখন তার কাছে আর লাগে না, মনে হচ্ছে যে মিন্টু রেইনকোটের উপর বৃষ্টি পড়তেছে। রেইনকোটটা এরা খুলে ফেলেছে, কোথায় রেখেছে কে জানে, কিন্তু তার ওম শরীরে লেগেই আছে। অর্থাৎ রেইনকোট কোথায় রাখছে এটা সে জানে না, কিন্তু মুক্তিযুদ্ধের রেইনকোট পরার পর যে ওম তার মধ্যে লেগেছে সেটা মনে হচ্ছে যে তার শরীরের মধ্যে এখনো লেগে আছে। বৃষ্টির মতো চাবুকের বাড়ি পরে তার রেইনকোটের মতো চামড়ার আর বিরতি আর অবিরাম বলেই চলেছে মিসকেন্ডের ঠিকানা তার জানা। শুধু তার শালা নয়, তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নেই। সে ছদ্মবেশী কুলিদের আস্তানাও চেনে। সে বলছে আমি ছদ্মবেশী ওই কুলিদের আস্তানাও চিনি, তারাও তাকে চেনে। তার উপর তাদের আস্থাও কম নয়। তাদের সঙ্গে তার আতাতের অভিযোগ এবং তাদের সঙ্গে আতাত রাখার উত্তেজনায় নুরুলহুদার ঝুলন্ত শরীর এতটাই ক্যাপে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না। অর্থাৎ তার প্রেমে যে মুক্তিযুদ্ধের রেইনকোট পরার পর তার মধ্যে যে দেশপ্রেমের সঞ্চার হয়েছে, তাকে যে মারতেছে ওই মায়ের তখন তার আর লাগতেছে না গায়ে। তো চলো আমরা বোর্ডের কোশ্চেন সলভ করি। সেখানে বলছে যে শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক। জলপাই রঙের ট্যাঙ্ক কি? জলপাই রঙের ট্যাঙ্ক হচ্ছে, তোমরা দেখবা যে আর্মিদের বা মিলিটারিদের বড় বড় যে ট্যাঙ্ক গুলো থাকে, যেগুলো থেকে সাধারণত তোমার বিভিন্ন অগ্নিঅস্ত্র বা সহজ কথা বললে বন্দুক নিক্ষেপ করে, এগুলোর কথা বোঝাচ্ছে। এলো দানবের মতো চিৎকার করতে, অর্থাৎ ঠিস 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 করে যে দেখবা যে গুলি করতেই থাকে, গুলি করতেই থাকে, এটার কথা বোঝাচ্ছে। সো এখন কোশ্চেন হচ্ছে উদ্দীপকের রেইনকোট গল্পের মিল পাওয়া যায়, উদ্দীপকের সাথে রেইনকোট গল্পের কিসের মিল পাওয়া যায় বলতো? ক্র্যাকডাউনের রাতের হুঙ্কার, মানুষ মেরে ফেলা, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, মুক্তিযোদ্ধার গেরিলা। তাহলে উত্তর হচ্ছে যে ক্র্যাকডাউনের রাতে যে ট্যাঙ্কের হুঙ্কারের কথা আমরা শুনেছি আমাদের রেইনকোট গল্পে আছে। সো এটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, এরপর বলছে উদ্দীপকের সঙ্গে রেইনকোট গল্পের সাদৃশ্য কি? গ্রেনেড ছোড়া, মুক্তিযুদ্ধের সময় সালাম বরকতে শহীদ হওয়া। তাহলে উত্তর হচ্ছে সালাম বরকত আমাদের কিন্তু এই রেইনকোট গল্পে নাই, সো সিটা হবে না। আচ্ছা, এরপর দেখো রেইনকোট গল্পে নুরুলহুদার ঝুলন্ত শরীর কাঁপতে থাকে কেন? আঘাতের ভয়ে, আঘাতের যন্ত্রণায়, দেশপ্রেমের উত্তেজনায়। উত্তর হচ্ছে দেশপ্রেমের উত্তেজনায় কাঁপতে থাকে। কাঁপতে থাকে কিন্তু ভয়ে না। বুঝছো? ওকে। আতাত মানে কি? আতাত মানে হচ্ছে মানে গোপনে সমঝোতা করা, এটাকে বলা হয় আতাত, গুপ্ত গোপনে সমঝোতা করা। আচ্ছা, এইবার দেখো 52 ভাষা আন্দোলনে রায়হান ভয়ে মিছিলে যেতে না চাইলে তপু তাকে জোর করে নিয়ে যায় এবং হাতে একটি প্ল্যাকার্ড ধরিয়ে দেয়। প্ল্যাকার্ড হচ্ছে ওই যে রাষ্ট্রভাষা বাংলা চাই এরকম কার্ডগুলো হাতের মধ্যে থাকে না, এরকম প্ল্যাকার্ড পেয়ে হঠাৎ তার মধ্যে এক অজানা সাহসের উদয় হয় এবং সে দ্রুত মিছিলের দিকে গিয়ে, তার মানে বুঝতে পারতেছে এখানে প্রথম দিকে রায়হান সে ভীত ছিল, কিন্তু পরবর্তীতে তার বন্ধু যখন তাকে একটা প্ল্যাকার্ড ধরিয়ে দেয় তখন তার মধ্যে সাহস বেড়ে যায়। সো উদ্দীপকের রায়হান রেইনকোট গল্পের কোন চরিত্রের প্রতিনিধি বলতো? উদ্দীপকের রায়হান রেইনকোট গল্পের কোন চরিত্রের প্রতিনিধি? তাহলে উত্তর হচ্ছে অবশ্যই নুরুলহুদা, কারণ নুরুলহুদা প্রথমে ভীতু ছিল, মিন্টু রেইনকোট পরার পর তার মধ্যে দেশপ্রেম সঞ্চার হয়েছে। উদ্দীপকের ভাববস্তু রেইনকোট গল্পের কোন অন্তর্নিহিত বিষয়কে ইঙ্গিত দিয়ে? সুপ্ত চেতনার জাগরণ, আত্মত্যাগের মহিমা, ভয়কে জয় করা। উত্তর হচ্ছে 1 এবং 3।
আত্মত্যাগের মহিমা মানে হচ্ছে একেবারে নিজের জীবন বিলিয়ে দিলাম, বিলিয়ে দিয়ে কোনো জিনিস অর্জন করলাম। এখানে রায়হান মারা গেছে এমন কোনো প্রসঙ্গ নাই, সেটা হবে না। আচ্ছা, এরপর দেখো মিলিটারি চাবুকের আঘাত নুরুল হুদার কাছে কি বলে মনে হয়? অসহ্য যন্ত্রণা, স্রেফ উৎপাত। এটা আমরা পড়ছি, একদম লাইনটা হুবহু ছিল এরকম যে চাবুকের বাড়ি তার কাছে মনে হয় স্রেফ উৎপাত, অর্থাৎ শুধুই একটা উৎপাত মনে হয় তার কাছে, আর কিছুই না। নুরুল হুদা পাকিস্তানি হানাদার বাহিনী তলব করার কারণ কি? এই কোশ্চেনটা ভুল আছে, এটা আমরা একটু স্কিপ করি। আচ্ছা, রেইনকোট গল্পে উর্দুর প্রফেসরের নাম কি ছিল বলতো? এটা চট্টগ্রাম বোর্ড 2024। রেইনকোট গল্পে উর্দুর প্রফেসরের নাম কি ছিল? ওকে বলো, রেইনকোট গল্প উত্তর হচ্ছে আকবর সাজিদ। এরপর দেখো নুরুল হুদাকে মিলিটারিরা কেন ধরে নিয়ে গিয়েছিল? তাহলে মুক্তিযোদ্ধাদের সাথে সম্পর্ক থাকায়, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করায়, ওটা উত্তর হচ্ছে ক। ইজি কোশ্চেন এটা। রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন? এটাও পারবা, কেমিস্ট্রি। রেইনকোট গল্পে প্রিন্সিপাল আজকাল কাকে তোয়াজ করে? প্রিন্সিপাল আজকাল কাকে তোয়াজ করে? উত্তর হচ্ছে আকবর সাজিদকে। আচ্ছা, রেইনকোট গল্পে রাশিয়ার সাথে বাংলাদেশের তুলনা করা হয়েছিল কেন? তো উত্তর হচ্ছে মৌসুমী জলবায়ুর কারণে। রাশিয়ার ওই যে বরফ, শীত, বাংলাদেশে বর্ষা, সেটা উত্তর হচ্ছে মৌসুমী জলবায়ু। আচ্ছা, এরপর দেখো রেইনকোট গল্পে রাশিয়ার সাথে বাংলাদেশের তুলনা করার কারণ কি? এটা তো পড়লাম। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। আচ্ছা, ভেরি গুড। মোরা রেইনকোট গল্প চরিত্রগুলো, তাহলে মোরা বলতে কে? মিন্টু এবং নুরুল হুদা। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, তাহলে যুদ্ধ করে নিজের জীবন উজাড় করে দিতে পারি, এরকম ক্যারেক্টার রেইনকোট গল্পে দুইটা। মিন্টু তো সরাসরি মুক্তিযোদ্ধা, আর নুরুল হুদা প্রথমে ভীত থাকলেও সে আসলে দেশের জন্য নিজেকে কি আত্মত্যাগ করে, আত্মনিয়োগ করে। রেইনকোট গল্পের কোন দিকটি প্রতিফলিত হয়েছিল? তাহলে উত্তর হচ্ছে সাহস এবং দেশপ্রেম। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, তো সাহস এবং দেশপ্রেম। রেইনকোট গল্পে কে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে? তাহলে কি হবে বলতো? রেইনকোট গল্পে কে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে? উত্তর হচ্ছে ইসাক, মানে প্রিন্সিপালের পিয়ন। ডক্টর আফাজ আহমেদ পাকিস্তানের শরীরের কাটা বুঝাতে চেয়েছেন কোনটাকে বলতো? ডক্টর আফাজ আহমেদ পাকিস্তানের শরীরের কাটা, এটা দিয়ে কোনটাকে বুঝাতে চেয়েছেন? তাহলে পাকিস্তানের শরীরের কাটা শহীদ মিনার। ভেরি গুড। রেইনকোট গল্পে আনঅথরাইজড কনস্ট্রাকশন বলতে বোঝানো হয়েছে শহীদ মিনারকে। ওকে, আনঅথরাইজড কনস্ট্রাকশন মানে পাকিস্তানের শরীরের কাটা, যেটা আমরা আগেই বললাম। রেইনকোট গল্পে মিলিটারি ক্যাম্পটির অবস্থান কোথায় ছিল? তাহলে মিলিটারি ক্যাম্প কোথায় ছিল? প্রিন্সিপালের অফিস, প্রিন্সিপালের কোয়ার্টার, তারপর হচ্ছে জিমনেশিয়াম, অবস্থান কোথায় ছিল? এই কোশ্চেনটাতে একটা ঝামেলা আছে, আমরা একটু বাদ দিই। এই কোশ্চেনটা দেখি, রেইনকোট গল্পে রেইনকোট কিসের প্রতীক? এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। উত্তর হচ্ছে দেশপ্রেমের প্রতীক, সাহসের প্রতীক। তাহলে উত্তর হচ্ছে দেশপ্রেমের প্রতীক। রেইনকোট গল্পে মিরপুর বিল দিয়ে আসা নৌকা কি ছিল? খাদ্য, অস্ত্র, সাহায্য, আলমারি। তাহলে কি ছিল বলতো? উত্তর হচ্ছে খাদ্য না, ও অস্ত্র ছিল। এটার উত্তর হচ্ছে অস্ত্র, খ। এখানে উত্তরটা ভুল আছে, অস্ত্র। আচ্ছা, কোন ঋতুর শেষে বৃষ্টি রেইনকোট গল্পে নুরুল হুদা শীত শীত ভাব করছিল? উত্তর হচ্ছে শেষ শীতের। আচ্ছা, রেইনকোট গল্পে প্রকাশিত হয়েছে, তাহলে রেইনকোট গল্পে প্রকাশিত অনুভূতির তীব্রতা, আবেগের তীব্রতা, দেশপ্রেম। উত্তর হচ্ছে তিনটে। মুক্তিযুদ্ধ চলাকালে রাহাত ভাবলো, দেশের এই সংকটময় মুহূর্তে আমি নিশ্চিন্তে ঘরে বসে থাকতে পারি না, তাই এলাকায় 10 জন যুবকের সাথে পরামর্শ করে পাড়ি জমায় প্রশিক্ষণ কেন্দ্রে। আচ্ছা, তো বলছে অনুচ্ছেদে রাহাতের ভাবনা রেইনকোট গল্পের কার মধ্যে খুঁজে পাওয়া যায়? উত্তর হচ্ছে মিন্টু। মিন্টু কিন্তু চলে যায়। দেখো এখানে রাহাত কিন্তু চলে যায়, রাহাত ঘরে বসে থাকে না। নুরুল হুদা কিন্তু ঘরে বসে থাকে, সে কিন্তু ভীতু ছিল। সো উত্তর অবশ্যই মিন্টু হবে, নুরুল হুদা হবে না। আচ্ছা, উক্ত সাদৃশ্যের অন্তর্নিহিত কারণ কি? স্বদেশ প্রেম, অসীম সাহসিকতা, স্বাধীনতার আকাঙ্ক্ষা। সো তিনটেই রাইট অ্যান্সার। ওকে, তো এইবার বলো রেইনকোট গল্পটা কি ক্লিয়ার হয়েছে কিনা? আশা করি রেইনকোট গল্প তোমাদের পুরোপুরি ক্লিয়ার। আমি প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদেরকে পুরো গল্প বুঝিয়ে দিলাম। হোপফুলি এরপর আর কোনো সমস্যা থাকার কোনো সুযোগ নাই। ওকে, সো গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে একটুখানি কমেন্ট করে জানাও আমাকে। আশা করি এই গল্পটা তোমাদের কাছে ভালো লেগেছে। এটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। রেইনকোট যেহেতু মুক্তিযুদ্ধ রিলেভেন্ট গল্প বা রিলেটেড গল্প,
সো এখান থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসবে। তো এখন থেকে ভালো করে পড়ো, ঠিক আছে? ওকে, তো ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। ওকে, ভাই দাগানো বই পিডিএফ এটা দেখবো, হ্যাঁ দেওয়া যায় কিনা ইনশাল্লাহ, বলছো মাথায় রাখলাম।